ঈদ মোবারক। বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ পবিত্র ঈদুল আজহার বিশেষ তৃতীয় মাত্রা দেখবার জন্য। বিশেষ তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা। আমি এর আগেও বলেছি যে এবার আমরা চেষ্টা করছি খানিকটা রাজনীতিবিদদের বাইরে নিয়ে আসবার জন্য, নানান ক্ষেত্রে সফল মানুষদের, তাদের পরিবারের সদস্যদের সহ যাদের সম্পর্কে মানুষের আগ্রহ আছে, কৌতূহল আছে, তাদেরকে নিয়ে আসবার জন্য। আজকে যিনি আমার অতিথি, তিনি বাংলাদেশের বীমা শিল্পের পুরোধা ব্যক্তিত্ব। বীমার বাইরেও, বীমার পেশার বাইরেও তিনি নানা ধরনের উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত উদ্যোক্তা হিসেবে। তিনি বাংলাদেশের অত্যন্ত নামী একটি টেলিভিশন চ্যানেলের উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এর বাইরেও নানা ধরনের সামাজিক ক্রিয়াকর্মের সঙ্গে যুক্ত। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড, যার উপদেষ্টা এখন তিনি, এই প্রতিষ্ঠানটির এর আগে তিনি চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যে অ্যাসোসিয়েশন আছে তার নেতৃত্ব দিয়েছেন আমার বায়বাস আছেন মিস্টার নাসির আহমেদ চৌধুরী। আর আমার ডানে যিনি রয়েছেন তিনি নাসির আহমেদ চৌধুরীর সহধর্মিণী খুরশিদা চৌধুরী। স্বাগত আপনার দুজন স্টুডিওতে। ঈদের শুভেচ্ছা আপনি দর্শকদের কিভাবে জানাবেন আপনার মতো করে? ঈদ একটা আনন্দের একটা অনুষ্ঠান, একটা দিন। এই দিনে আমরা সবসময় মনে করি যে ঈদের আনন্দ, বিশেষ করে এখন আমরা ঈদুল আজহা, জি ঈদুল আজহা, যে এইটার সবচেয়ে বড় আকর্ষণীয় জিনিস হল কুরবানি। আমরা এই কুরবানি দেওয়াটা ছোটবেলা যখন আমরা স্কুলে পড়তাম, এই সবসময় শুনতাম যে কবে আমাদের কুরবানির গরুটা আসবে এবং এটা নিয়ে আমরা কিভাবে কুরবানি দেওয়া হবে, কিভাবে মাংস বিতরণ করা হবে, এই নিয়ে ফুর্তি করতাম। তারপরে ঈদের নতুন জামা কাপড় পরা, বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজন সবার সঙ্গে খোলামেলা আমরা ফুর্তি করতাম। এই ফুর্তির ইয়েটা, ঈদের যে আনন্দ, ইভেন এখনো আমাদের মনে ঈদের এখন ঈদটা এসে গেছে আমার উপরে। এখনই আমাদের যারা আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এখন আমার নাতিটা পড়ে আমেরিকায়, ওখান থেকে বলতেছে যে ঈদের গরুটা কবে কিনতেছ, কি ধরনের গরুটা আছে, মাংসটা কিছু রাখবে নাকি আমার জন্য। তো এই যে আনন্দ, আর ঈদের সময় সবাই প্রত্যেকের বাড়িতে আসা। এখন আমাদের অফিসের লোকজন আসে, ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমাদের সঙ্গে দেখা করতে আসে। এই সবাই মিলে আমরা ঈদের যে খাওয়া দাওয়া একসঙ্গে করি। তারপরে ঈদের নামাজের একটা বড় ইয়ে আছে। যদি আমরা ঈদের নামাজে বড় জামাতে যাই, সে ওখানে নামাজ পড়ে সবার সঙ্গে পরিচিত অনেককে পাওয়া যায়, বন্ধু বান্ধব, তারপরে আমাদের বিভিন্ন সমাজের লোকজন, সবার সঙ্গে খোলামেলা আলাপ আলোচনা। এই যে দেওয়া, এটা সাংঘাতিক একটা জিনিস। এটা ভাষায় প্রকাশ করা ডিফিকাল্ট। আপনার জি, তো আপনি দর্শকদের একটু সিলেটি ভাষায় ঈদ মোবারক জানাবেন। সিলেটি ভাষায়, আপনি তো সিলেটের মানুষ এবং এটি বিখ্যাত পরিবারের, আপনার পরিবারের সবাই আমাদের তো ডায়ালেক্ট নানা কারণে পরিচিত সমাজে। জি জি, আমরা বলবো যে ঈদ মোবারক তো বলে সবাই একই ওয়ার্ড। ঈদেরটা খুব, ঈদ মোবারকের সঙ্গে আগে পরে কিছু যোগ করে সিলেটি ভাষায় যদি একটু বলেন। জি, না আমরা বলবো যে আজকে তো ঈদের দিন, ঈদের সময় আমরা প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করবো, কোলাকুলি করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, বেড়াইবো। তো এইটাই আমরা ধরেন সিলেটি ভাষায় আমরা বলতে যে ওবা ওহে কি বলে, ওবা আমরা একসঙ্গে কোলাকুলি করি সবাই মিলিয়া। এইটাই হলো সিলেটি ভাষায়। আমার ওয়াইফ আমার চিটাগনিয়ান,
ওনাকে বলতে পারেন ছেসাট গায়ে বলতে পারেন। জি, আপনি যদি চিটং এর ভাষায় একটু ঈদ মোবারক জানান, আপনার আপত্তি না থাকলে চিটং এর ভাষায়। আরা ওয়া আসসালামু আলাইকুম, আরা কেন আছেন, ভালো আছেন নি? ঈদ মোবারক। তো আর ওনারা এখন কেন আছেন? আরা ব্যাগ ভালো আছেন, ওনারা ভালো আছেন নি? আরা ভালো আছি। মানে অনেক 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 চমৎকার। কিন্তু ভালো সিলেটি বলতে পারে, আমার থেকে কাছে সিলেটি বলতে পারে। কিন্তু এটা সিলেটি ভাষায় আমরা শুনি। সিলেটি কি বলবো? সিলেটি ভাষায় ঈদ মোবারকটি শুনি। উনি তো বললেন, দেখে দর্শকরা বিচার করবেন যে কে ভালো সিলেটি। আপনারা কিলা আছেন, ভালো আছেন নি? আর আপনার বাড়ি কই? আমার বাড়ি রেঙ্গা। আপনার বাড়ি কই? আমার বাড়ি দাউদপুর। তো আপনার কিলা লাগে? দেশও তো ভালো লাগে, বিদেশ আরো ভালো লাগে। চমৎকার। আমার তো মনে হয় যে উনি সিলেটের চাইতে আপনি ভালো সিলেটি শিখে কাঁচা সিলেটি বলতে পারে। চমৎকার চমৎকার। সিলেটি ভাষার চিটং এর না ভাষার না, মধ্যে কোনো মিল নাই, কোনো মিল কোনো নেই। একদম আলাদা। ভেরি ডিফিকাল্ট আপনার চিটাগংয়ের ভাষা। আপনি একটু আপনার পরিবার সম্পর্কে আমাদেরকে ধারণা দিবেন। মানে আপনার কোর ফ্যামিলি, যেটি স্ত্রী, সন্তান, নাতি, আমরা কে কি নাম সহ কে কি করছেন, একটু ধারণা যদি দেন আমাদের। আমার ধরেন আমরা আপনার স্ত্রী খুরশিদা চৌধুরী, আমার ওয়াইফ, আমি আমার বিয়ে হয়, বিয়ের আমাদের সময়কার এখনকার ছেলেপিলেরা সবাই নিজেদের পাত্রী বেছে নেয়, বা আগে শুনতাম বিলাত আমেরিকায় ছেলেরা মেয়েরা পছন্দ মতো বিয়ে করে। আমার জীবনে বলি, আমি এই সাইড কেরিয়ার করাচিতে ছিলাম। আমার চাকরি বোধহয় 3-4 বছর পরে আমাকে হঠাৎ একদিন সকালে শুনলাম যে আমার চিঠি পাইলাম, আমার বড় ভাই লেখছেন, তোমার বিয়ে আমরা ঠিক করছি, তোমার আগামী মাসের 7 তারিখ বিয়ের ডেট, অমুকের মেয়ে, আমার আম্মা, আমরা সবাই মেয়েটা পছন্দ করছি, তুমি পারলে সপ্তাহখানেক আগে চলে আসিও। এই ছবি পাঠিয়েছেন? ছবিও না, আই ডিড নট সি ইভেন দি পিকচার অফ মাই ওয়াইফ। আচ্ছা, এটা ছিল আগের দিনে। আপনি রিপ্লাই দিলেন নাকি সরাসরি? না, আমি আর কি, আমার বড় ভাই চিঠি লিখছেন, বড় ভাইয়ের কথা মানতে হবে। মানবার কি, আমি তো করাচি ছিলাম, ওখান থেকে ওই সময় আপনার ধরেন বিদেশে ট্রেনিং এর জন্য আমি গভর্নমেন্ট অফ পাকিস্তান, ফার্স্ট টাইম ইন দি হিস্ট্রি অফ গভর্নমেন্ট অফ পাকিস্তান, 2 জন অফিসারকে হায়ার ট্রেনিং এ ইংল্যান্ডে পাঠায়। এর মধ্যে সবাইকে আমি বললাম, আমার সঙ্গে আরেকজন ওখানকার খুব বড় পরিবারের আরেকজন ছেলে, হি ওয়াজ ওল্ড আইসিএস, ওনার ফাদার ডিফেন্স সেক্রেটারি অফ পাকিস্তান ছিলেন, ওনার ছেলে, সে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনা করে আসছে। তার জন্য লন্ডন তো পানিবার। আমিও ট্রেনিং নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওখানে আরো 3 মাস জার্মানিতে ট্রেনিং নিয়েছি। নেওয়ার পরে আমরা সারা দুনিয়ায় ঘুরছি, আমরা সারা ইউরোপ। আসার সময় এখান থেকে আমি আশ্চর্য হবেন, একটা গাড়ি নিয়ে আসলাম। আমার যে ট্রেনিং এর পয়সা, এখন শুনে আমি আশ্চর্য হবে, আমি 50 পাউন্ড পাইতাম আপনার ট্রেনিং এর অ্যালাউন্স, আর দেশ থেকে পাইতাম আরো 29 পাউন্ড। আমার বেতনের একটা অংশ ইয়েতে চাইতো। ওই পয়সা থেকে আমরা লেভিশলি খরচ করছি, দুই বন্ধু আমরা একসঙ্গে থাকতাম। আমাদের পার হেড 35 বা 36 পাউন্ড লাগতো মাসে, আর বাকিগুলো সেভ করতাম। আমি আসার সময় একটা 336 পাউন্ড দিয়ে সিএনএফ করাচি একটা মরিস 1000 গাড়ি কিনে নিয়ে আসি। তখন কি আপনি বিয়ে করেছেন? না না, তখন আমি ইয়াং ব্যাচেলার। বিয়ে তো আপনি ইয়াং অবস্থায় করেছেন। না, আমি বললাম একদম ইয়াং ব্যাচেলার। তখন আমি বলতেছি, তখন লন্ডন থেকে বিলাত ফিরত অফিসার, ভালো একটা পোস্টে চাকরি করি। আমার মান তখন অনেক উপরে। আমার তখন ডিমান্ড খুব ছিল। আমার অনেকে প্রস্তাব নিয়ে আসছে যে আমার বোনের সঙ্গে বিয়ে অমুকে এইরকম। ওয়েস্ট পাকিস্তানিও
অনেক বাঙালি অনেক ফ্যামিলি অফার করেছে। আমি শেষ পর্যন্ত তখনকার দিনে ফটোস্টেট মেশিনও ছিল না, সাইক্লোস্টাইল করে আমার ভাইয়ের অ্যাড্রেস আর মার অ্যাড্রেস দিয়ে দিলাম, যে প্রস্তাব নিয়ে আসে ওখানে গিয়ে কন্ট্যাক্ট করেন। এই ছিল আমার আগের দিনের। গুড। তো এই যে ভাই চিঠি লিখলেন, আপনি আসলেন, তারপরে বিয়ে করলেন। জি। তো আজকে এতদিন পরে কি মনে হয় যে না দেখে বিয়ে করে বা প্রেম না করে বিয়ে করে ভুল হয়েছে না ঠিক হয়েছে? না, আমি তো বললাম খুবই সৌভাগ্যবান আমি বলবো যে আমার যে আজকের বর্তমান যে অবস্থান, যে অবস্থানে আছি আমি, আমার ওয়াইফের যথেষ্ট অবদানের মধ্যে রয়েছে। ও আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটা বলে নাই আমাকে একটা অলংকার কিনে দাও বা আমাকে একটা শাড়ি কিনে দাও। নেভার নেভার। সবাই বলে, কিন্তু আসল চেহারা অন্য। আমি এমনি জেনারেল একটা কথা বললাম। না, কিন্তু না, সত্যি বলছি আমি। ওর বউদের খুশি রাখার জন্য বলে সবাই। না না, সত্যি যেটা আমি বলতেছি। ঠিক আছে, মজা করছি। একমাত্র মজার আমি বাইরে যাচ্ছি, বাইরে গেলে সবাই বলে আমার যদি এটা নিয়ে আসো, ওর আর কিছু না, একমাত্র কি আমার জন্য এটা পন্ডস কোল্ড ক্রিম নিয়ে আসবে, এছাড়া আর কিন্তু কিছু আজ পর্যন্ত চাই নাই আমার কাছে। যা আছে, যা দিচ্ছি সবই আমি আমার নিজে পছন্দ করে দিচ্ছি। মানে এই যে ওনার জন্য জানেন আপনি নিজে পছন্দ করে আনেন, ম্যাক্সিমাম উনি পছন্দ করে আনেন। তো সব ওনার পছন্দ। ইভেন শাড়িগুলো মেয়েদের যেটা, ওইটাও এখন মেয়েরা, ওর যা আপনি পছন্দ করে আনেন তা ওনার পছন্দ হয়। হ্যাঁ, পছন্দ করার মতো জিনিস নিয়ে আসে, কাজে অপছন্দ করার কিছু নাই। মানে পছন্দ খুবই ভালো। আমি তো অনেক দম্পতির সঙ্গে এখানে কথা বলেছি, মানে অধিকাংশই হলো পছন্দ করে না, বা পছন্দ হয়তো মন থেকে করে না, মুখে বলে পছন্দ না, তবে ওনার পছন্দ খুবই ভালো। আগে আমি এই সম্পর্কে আমি একটা গল্প করি যে আগের দিনে আমার এক নানা, একটা ধারণা হচ্ছে বউরা সাধারণত হাজবেন্ডরা কোনো কিছু আমার আম্মার মামা ছিলেন, খুব খুব নামি জমিদার ওখানকার দিনের গিয়েছিলেন। উনি খুব সুন্দর সুন্দর কথা বলতেন। আমি তখনকার দিনে আপনার ঘোড়ায় মোটর গাড়ি ছিল না, সব জমিদার যারা ফ্যামিলি যারা সবাই আপনার বেশিরভাগ ঘোড়ায় আসতেন, ঘোড়া চড়তেন। আমাদের বাড়িতে ঘোড়া ছিল আগে, আমরা ছোটবেলা দেখেছি। যে বললেন যে আমাদের সিলেটের, আপনি গেছেন কিনা জানি না, সিলেটের মেইন সিটি সেন্টার বন্দর বাজার বলে। বন্দর বাজার গিয়ে আমি একটা সুন্দর কয়েকটা শাড়ি নিলাম, ভাবলাম যে আজকে বাড়িতে গেলে বেগম সাহেবরা সাংঘাতিক সুন্দর পছন্দ করবেন আর কি। উনি মুখ ইয়ে দিয়ে গেলেন, এত ফুর্তি করে যাচ্ছেন, বাড়ি থেকে পৌঁছলেন, খুব ইয়েতে খুলে দেখাইলেন এই শাড়ি নিয়ে আসি। এই বললেন যে এই শাড়িটা নিয়ে আসছো, এই রঙের সঙ্গে এই পায়েরটা মিলে নাই। মনে হইলো যে আমি যে গুড়া থেকে আসছি, যে গুড়া থেকে মনে কেউ লাথি মেরে ফেলে দিচ্ছে। ছোটবেলা খুব সুন্দর সুন্দর গল্প করতে আমার নানা। মানে সাধারণত জেনারেল প্রবণতাটা এরকমই। এই যে বিয়ে উনি বললেন, উনি এসে একেবারে অন্ধের মতো বিয়ে করে ফেললেন আপনাকে, আপনার ক্ষেত্রে কি হয়েছিল? আমার তো মানে আমি যে পরিবারে, ওই পরিবারে তো পছন্দ করা দূরের কথা, চিন্তাও করতে পারি না। আমার বাবা তো খুব পায়া ছিলেন, আর আমার পরিবার তো খুব কনজারভেটিভ। কাজেই কি অন্ধকে দিচ্ছে না কাকে দিচ্ছে ওইসব বলারও বা জিজ্ঞেস করারও মতো আমাদের ছিল না। বা আর আমাদের বাবা মায়ের উপর খুব বিশ্বাস ছিল, অতটুকু বিশ্বাস ছিল যা উনি যাকেই দিবেন নিশ্চয়ই আমার ভালোর জন্যই দিবেন। এই কাজে আমার আর পছন্দ করার মতো কোনো সুযোগ বা আমাদের ছিল না। বিয়ের পরপরই কি আপনারা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করলেন, না একটু সময় নিয়েছিলেন? সময় নিয়েছিলেন, বিয়ের দিনই দেখা আমাদের দুজন। না আমি বলছি সে
না তখন তো পছন্দ করতে আপনাদের প্রচুর সময় লেগেছে কিনা না, একজন না, না, আরেকজনকে? তখন তো নাকি- ভয়ে আমি স্বাভাবিক আপনার ফ্রি হতে আমার অনেক দুই চার অনেক দিন দিন লাগছে। 2-4 দিন সপ্তাহখানেক লাগছে আপনার। অনেক না, অনেকের 2-4 বছরও লাগতে পারে। না এটা অনেকের এতদিন লাগে না। জি তো তখনকার জামানাতে, এখন তো ছেলেমেয়েরা বাবা মার তো পাত্তাই দেন না, ওনারা নিজেরাই ঠিক করে বাবা মাকে ডেটটা বললেন যে এই তো আজকালকার কত কত বছর হলো আপনাদের বিবাহিত জীবন? জাস্ট 50 পূর্ণ হলো। 50 পূর্ণ হয়েছে। এখন 50 কত বিয়ের 64 বিয়ে আমাদের। 64 এ কত তারিখ? 64 7 জুন। 7th জুন। ম্যারেজ ডে তো নিশ্চয়ই মানে কে স্মরণ করে প্রথম? এইটা সব সময় করি, আপনি করেন প্রথম? দুইজনই করি। দুইজনই করেন। মানে এরকম কোনো হয় না কেউ কখনো ভুলে গেছেন বা এরকম? না, আমার ছেলেমেয়েরাই তো ভুলতে দেয় না, ভুলতে দেয় না, ওরাই মানে তারা সব তো সময়। করেন। বাট ছেলেমেয়েরা তো অনেক সময় সারপ্রাইজও দেয় নিশ্চয়ই। একটু ছেলে মেয়েদের প্রসঙ্গ যখন আসলোই একটু শুনি আপনার কাছে যে আপনার স্ত্রী, আমি যত জানি উনি তো আপনি তো গ্রিন ডেল্টার একজন ডিরেক্টর। জি জি। এর বাইরে তো আপনার ছেলে মেয়ে কজন? 2 জন, এক ছেলে এক মেয়ে। নাম এবং তারা কি করেন যদি বলেন, যদিও আমরা জানি। আমার ছেলে ওয়াকার আহমদ চৌধুরী বোধহয় এখানে একবার বোধহয় দিয়েছে, চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন। উনি গান করেন, আমরা জানি, বেশ চমৎকার গান করেন। গান এমনি আমি জানি না কোন কোথেকে যে গান গাইলো এটাও জানতাম না। আচ্ছা, গান আপনার ছোটবেলায় আমি বলি আপনার এই বিটিভিতে ওই যে এখন বোধহয় ইটিভিতে কোথায় আছে নওশাদ আলী সাহেব, একদম প্রযোজক আপনার মতোই, নওয়াজ আলী খান। নওয়াজ আলী খান। উনি আপনার এসো গান শিখি ফেরদৌসী খানমে ফেরদৌসী রহমান এসো গান শিখি, ওইটাতে এসে আপনার ওই চ্যানেল আইতে আমাদের একজন চ্যানেলের সরি চ্যানেল বলছি, আমাদের যে এই বাংলাদেশ বিটিভির যে প্রযোজক, ওনার ছোট ভাই আমার অফিসে কাজ করতো। আচ্ছা, সেই এসে সরকার ফিরোজ নিয়ে যেত আমাদের। আমার মেয়ের নাম ফারজানা চৌধুরী, এখন আমার কোম্পানির এমডি হয়ে গেছে, গ্রিন ডেল্টার এমডি। জি জি। ফারজানা আর ওয়াকার দুজনকে নিয়ে এসব গান শিখিতে করত ফেরদৌসী খানমের ইয়েতে, ফেরদৌসী রহমান। জি, ফেরদৌসী রহমান উনি শিখাতেন এসব গান শিখতে। এই ওখান থেকে আমার মেয়ের খুবই সুন্দর গান গাইত। ওয়াকার খুব বেশি এত বেশি ছিল না। আচ্ছা, এই শেষ। তারপরে আমার মেয়ে ছেলেও গান গান কখনো করে। হঠাৎ দেখি সে আমেরিকায় পড়াশোনা করে আসলো, এসে আপনার ওই আমার ট্রেডিং একটা কোম্পানি ছিল, ওখানে তারা বললাম তুমি এখানে কাজ করো ছেলেকে। হঠাৎ একদিন দেখি, জানি না আপনার চারিদিকে পোস্টার, বড় বড় পোস্টার, ওয়াকার চৌধুরীর গানের কি একটা হবে, আপনার অনুষ্ঠান হবে ইয়েতে সোনাগা হোটেলে। গিয়ে দেখি আপনার অনেক আপনার টিভি আর্টিস্ট কয়েকজন ছিলেন। ওই প্রথম দেখলাম যে ওয়াকারের, তারপরে সিডি বাইট করছে বোধহয় একটা, তখন আমাদের চ্যানেলও আর কি সাক্ষাৎকার গ্রহণ আপনার জানার কথা নিশ্চয়ই তখন। এই এখন বোধহয় খুব বেশি মেয়ে গান করে না। মেয়ে তো একদম বিলিভ মি, মেয়ে ইভেন আমাদের সঙ্গে ইংল্যান্ডে গেছে, ওখানে কোনো অনুষ্ঠানে গান টানও গাইছে এমনি ইয়ে না, প্রফেশনাল ইয়ে হয়েছে না। এরপরে গানটা এত সুন্দর গলা, তার এত সুন্দর গান গাইতো। ফেরদৌসী আপা আমাকে একদম মানে ইয়ে করতেন, জোর করতেন যে আপনি ওনাকে গান শিখান, মেয়েটাকে গান শিখান। ওনার খুব পছন্দ ফারজানা। তারপরে তো ওই যে খালেদ হোসেনকে ওখানে শিখলো কিছুদিন, তারপরে যে ছেড়ে দিল। আর ওর কিন্তু খুব সুন্দর গাইতো আমার মেয়ে। ওয়াকার অত ভালো গাইতো না, ছেলে, মেয়েটা ভালোই গাইতো, কিন্তু একদম ওয়াকার চৌধুরী এখন তার গান করেন না। গান তো বোধহয় আপনাদের পারিবারিক ভাবেই একটা ইয়ে আছে, আপনার ভাই শফি চৌধুরী। না, আমি বলছি আমাদের ফ্যামিলি গানে, আমাদের ফ্যামিলিতে গানের কোনো চর্চা ছিল না।
ওই লতিফা চৌধুরী ওনার ভাইয়ের বোন। এই আমার তিনি গান করেন। সফি বিয়ে করলো আপনার ওই লতিফা চৌধুরী, ওইখান থেকে ওনার থেকে দেখি সে আপনার বউয়ের দ্বারা জানি না, প্রভাবে না, না, ওইখান থেকে আবার আমাদের ফ্যামিলিতে গানের একটু চর্চা, মানে আমার আব্বা খুব ভালো গান গাইতেন। মাইজবান্ডারের গান তো শুনেন আপনারা, তো ওই মনে হয় গানের ওইখান থেকে আমার বাবা তো হারমোনিয়াম বাজায়, খুব ভালো গান গাইতেন। আপনি নিজে তো একটু গাইতে টাইতে পারেন বোধহয় না? আপনি নিজেও তো পারেন একটু গাইতে, না আপনিও বোধহয় পারেন। না না ওইটার আপনার ছেলে পারে, ভাই পারে, ভাইয়ের বউ গান গাইতে পারে, শ্বশুর গান গাইতে পারেন, আপনি পারবেন না, এটা হয় নাকি? আমরা গানের প্রসঙ্গে পরে আসি। তো ছেলে মেয়েদের তো বিয়ে নিশ্চয়ই হয়েছে, তো জামাই বা পুত্রবধূ কি করছেন, বা নাতি নাতনিরা কি? ওয়াকারের প্রথম বিয়ে হয়েছে, এটা ওই পক্ষের ছেলেটা আছে এখন আমরা আমেরিকায় পড়াশোনা, যার গল্প একটু আগে করলেন। জি 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 জি, হি ইজ ভেরি অ্যাটাচড টু অল অফ আস। কি নাম? ওর নাম রাওয়ান আহমদ চৌধুরী। রাওয়ান আহমেদ চৌধুরী। সে এখন আপনার ওই 12th ইয়ারে পড়তেছে এখন। আর আর এক নাতি? মেয়ের কোনো ইস্যু নাই। মেয়ের কোনো ইস্যু হয় না। তো 50 বছর কেমন কাটলো আপনার? সুখে দুঃখে ভালোই গেল। নাসির আহমেদ চৌধুরীর সঙ্গে কেমন কাটলো? জি, ওনার সঙ্গে কেমন কাটলো? উনি তো কি বলবো, এমনি ভালো, মাঝে মাঝে রাগ টাগ করে না, এমনি মানুষ হিসাবে অত্যন্ত ভালো, মাঝে মাঝে রাগ, ব্যবহার খুব ভালো, সবকিছু ভালো। আর ওনার দিলটা অনেক বড়। কোনো কিছু কেউ কিছু আসে, আমি না, বাইরেরও যদি কেউ এসে কিছু ওনার কাছে কিছু চান, কখনো খালি হাতে উনি ফিরান না, মানে সবকিছু। কিন্তু আপনি এটা বলার পরে তো ওনার কাছে লাইন লেগে যাবে টেলিভিশনে, যখন দর্শকরা শুনবেন, যারা ওনাকে চেনেন সবাই গিয়ে, মানে খালি হাতে কেউ ফিরে না ওনার কাছ থেকে। গুড। তো এমনি ভালো, সব দিকে ভালো, আল্লাহ ওনার পরিবার ভালো, সবাই ভালো, ব্যবহার ভালো, আর কি, আর তো কিছু দরকার হয় না। আচ্ছা, না এমনি ভালো। ওই যে বললেন মাঝে মাঝে রেগে যায়, কি আপনার সঙ্গে বেশি রাগে না সবার সঙ্গে রাগে? তাও আবার খামাখা, এটা একদম আননেসারি। যেমন ঈদের দিন সবাই যাবে, গোসল করবে, নামাজ পড়ে, খামাখা এই চিল্লাচিল্লি করবে, এটা নাই ওটা নাই, এটা কোনো দরকার ছিল না। ওনার যে সারা জীবনের অভ্যাস চিল্লাচিল্লি করা, এই একটু। রাগ কার বেশি, আপনার না ওনার? জি, রাগ কার বেশি, আপনার না ওনার? সমানে সমান। না না, আমার কোনো রাগ নাই, এটা বুঝলাম। ঝগড়াঝাটি হয়? আমি খুব ঠান্ডা, মানে ঠান্ডা বলবো না, আমার চেয়ে উনি অনেক বেশি রাগী। ঝগড়াঝাটি হয়? এটা তো স্বাভাবিক। ঝগড়াঝাটি যারা বলে হয় না, হবে তো, এটা একসঙ্গে থাকলে হবে না, হয়। ঝগড়াঝাটি না হলে তো বিয়েটাও বাড়ে না, কি বলবো, আকর্ষণটা বাড়ে না, আকর্ষণটা বাড়ে না। আপনার কেমন কাটলো? এবারে উনি তো বললেন আপনার সম্পর্কে, আমরা একটু ওনার সম্পর্কে আপনার মুখ থেকে শুনি। না, আমি তো বললাম যে আমি তো, কারণ 50 বছর টিকে থাকাটাই একটা বড় অর্জন এবং বড়। না, আমি তো বলবো যে আমি এত বিয়ে করে গেলাম, করাচিতে বউ নিয়ে গেলাম আপনার, তারপরে আমার সঙ্গে বিদেশে অনেকবার গেছে। প্রায় আমি এখন তো প্রায় এই গত সপ্তাহে আমরা লেবানন গেছে, লেবানন থেকে আসছি। এই মেয়ের একটা ইয়ে ছিল, গিভার বিগ সারপ্রাইজ, ওই যে বার্জ খলিফা, টলেস্ট বিল্ডিং দুবাইতে, তো ওখানে ছিলাম। এই মেয়ে তো সাংঘাতিক। এই বললাম যে আমরা আমাদের পরিবারটা খুব ভেরি হ্যাপি আমার লাইফ বলতাম। আর আমি আপনাকে বললাম আমার ওয়াইফের দিক থেকে কোনোদিন শি নেভার আস্ক ফর যে আমার জন্য এটা নিয়ে আসবে, ওইটা নিয়ে আসবে। বাট লাভ অ্যান্ড এফেকশন যেটা হয় ঘরের মধ্যে, আপনার ধরে আমি একটু খরচ করি বেশি। আপনার গেলাম, লন্ডনে গেলাম, গিয়ে দেখবেন যে চারিদিকে খরচ করবো 2 হাতে, নিয়ে আসি। ওইটার সময় অনেক সময় অনুযোগ যে তুমি এত জিনিস আনলে কেন, এইটা নাই ওইটা নাই, কিন্তু কখনো বলে না এই জিনিসটা খারাপ নিয়ে আসছো। আপনার বড়, অনেক বড় পাওয়া। আর দরকার না, উনি যেখানে যান ভালো ভালো জায়গায় রাখেন, ভালো ভালো জায়গায় খাওয়ান,
কাজে আমাদের বলারও দরকার হয় না। এবার ইয়েতে গেলাম, দুবাইতে গেলাম, আমরা বলিও না, উনি বুর্জ খলিফাতে রাখলেন, এটাও তো অনেক বড় পাওয়া আমাদের জন্য। আমার অফিসের ধরেন অফিসের অফিসের কাজে গেছিলাম ইয়েতে, যে ভাবছি যে অফিসে ট্যাক্সেশন হয়ে যাবে বেশি। আই ডি নট চার্জ দি অফিস ফর দ্যাট ইয়েটা আমি নিজে বন্ধ করেছি। আমি অফিস থেকে এটা ডেইলি অ্যালাউন্স দিয়েছি। বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ, $1,100 পার নাইট, আমার খাওয়া বাদ দেয়া, খালি ইয়ের ব্রেকফাস্ট ইয়ের বেডরুমের চার্জ। এইটা বললাম যে এটা হলো গিয়া গেলাম কয়েকদিন, অনেকে আপনার নিজে খালি পয়সা জমাইতেছে, দুইটা চোখ আপনার বন্ধুলে আপনার ইউ উইল নট টেক এনিথিং উইল গো অ্যালং উইথ ইউ, দিস ইজ মাই ইয়ে। যতদিন আসি এনজয় করে যাই, সেটাই নিজে এনজয় না করলে। সেটা আমার মেয়েও পাইছে এটা, ছেলেও পাইছে এটা, এবং ছেলের যে আমার নাতিটা আছে তারও আরো বেশি, আর এক ধাপ উপরে। তো ছেলে মেয়েদের সম্পর্ক, মানে ছেলে মেয়েদের কার সঙ্গে ইয়েটা বেশি, মানে দুজনের সঙ্গে আপনাদের? তো মেয়েরা তো একটু বেশি হয়, ছেলেও অনেক। মেয়েরা কি বাবা? না, সবার জন্যই, বিশেষ করে আমার ছেলে মেয়ে দুজনেই খুব ক্লোজ আমাদের। জানি না পরে কি হয়, এখনো পর্যন্ত তো এই। ওনার ভালো অনেক দিকের কথা আপনি বললেন, একটু বললেন যে রাগ, মানে রাগ সেরকম না, মাঝে মধ্যে। হ্যাঁ, যেমন অফিসে উনি অনেক সময় রাগ হলে আমার মেয়ে বলে, আম্মা একদম টেবিল থাপ্পড় দিয়ে ইয়ে করেন। বাসায় অত রাগ না, অফিসে আমার মেয়ের থেকে শুনি মাঝে মধ্যে, আব্বা ভীষণ রাগকে ভীষণ রেগে গেছে আমার উপরে, বা এটা দরকার ছিল না আব্বার, আমাকে জিজ্ঞেস করলেও পারতেন, এই আর। না, তবে যেমন রাগ তেমন লাভ এন্ড এফেকশন। আমার অফিসে এখন ধরেন 600 এমপ্লয়ি আমার আছে, এর মধ্যে বেশিরভাগ ছেলেপিলে আছে, যেমন আপনার অমুকের, আমি কেন ইয়ে না করতে পারি না কাউকে, অনেকে আমার অমুকে একটা চাকরি দাও, অমুকে একটা চাকরি দাও, ঠিক এইভাবে দেখবেন যে। তবে আমার লাক ভালো, যাদের নিয়েছি এদের কোয়ালিফাইড লোক। তারপরে গিয়ে দেখবেন যে একজন আছে, আজকে আমার এক ড্রাইভার বলতেছিল যে ড্রাইভার প্রথম আমি যখন গ্রিন ড্রাইভ শুরু করলাম, সেই ড্রাইভার আমার সঙ্গে ছিল, তার মেয়ে আছে চাকরি করে, মেয়ের জামাই আছে একটা, মেয়ের জামাইয়ের ভাই একটা চাকরি করে, মেয়ের ভাইয়ের ভাইয়েরা একটা আছে, হিটাও চাকরি করে। তো এইভাবে আসে, কিন্তু মানুষকে যদি ধরেন লাভের এফেকশন দিয়ে ইয়ে দেন, বললাম ওনার এই গুণটা সবার থাকে না, ইউ উইল গেট ব্যাক দেয়ার সাপোর্ট। আমি আমার ছেলে একবার আমি হসপিটালে ছিলাম, হঠাৎ করে আমার হার্ট অ্যাটাক হয়েছিল, আই ওয়াজ ইন ইউনাইটেড হসপিটাল। আমার ছেলে বলল, বাবা আমি এরকম দেখি নাই, তোমার জন্য যে একদম পিয়ন থেকে নিয়ে সবাই লাইন ধরে একদম লিফটম্যান পর্যন্ত সে দেখতে আসছে ওকে। লাভ এন্ড এফেকশন যদি দেন, ইউ উইল গেট। আর এই জিনিসটা ওনাদের পরিবারও আছে, ওনার পরিবারের সবাই কিন্তু, ও আপনার নাম শুনে ইয়ে চৌধুরী সাহেব, ওনার বড় ভাই, উনি তো সিলেটের জন্য অনেক কিছু করে গেছেন। এটা ওনাদের পরিবারই ট্রেডিশন, সবাইকে করে, মানে যেভাবে হোক, পয়সা দিয়ে হোক বা একটা টেলিফোন করে হোক বা যেভাবে হোক, ওনারা এটাই, ওনারা সব ভাইদের মধ্যে এই করতে পারাটা তো আসলে বড় সৌভাগ্যের ব্যাপার। অধিকাংশই তো নেয়ার একটা মুখের কথাও যদি এটা পরম সৌভাগ্য, এটা সৃষ্টি করতে। আমরা 6 ভাই ছিলাম, যে যেখানে গেছি সবাই আপনার মাই ব্রাদার, আপনার নাম তো সবাই সফল হয়েছেন, সবাই ওই যে পুলিশে ছিলেন, এখন তো উনি রিটায়ার করছেন 87-এ, মারা গেছেন আগে।
আগে আপনার এয়ারপোর্টে একজন পুলিশের আমাদের স্যারের ভাই, মানে এইভাবে ইয়ে করতো। আমার ইমিডিয়েট বড় ভাই রেলওয়েতে ছিলেন, উনি তারপরে প্ল্যানিং কমিশনে গভর্নমেন্টের ওয়ার্কস সেক্রেটারি ছিলেন, ওইখান থেকে শাহাবুদ্দিন সাহেবের ইন্টারিম গভর্নমেন্টের সময় অ্যাডভাইজার ছিলেন। উনিও ইকুয়ালি লোকজনকে অনেক চাকরি দিয়েছেন, হেল্প করেছেন বা ইয়ে করেছেন। এটাই ডিপেন্ডস অন ইয়ে। আমার আরেক বড় ভাই নুরুদ্দিন চৌধুরী সাহেব, উনি ফুডে ছিলেন, ওনার নাম যেখানে নুরুদ্দিন সাহেব ভাই। আমি এইটা শুনে আমি ভাইদের মধ্যে আই এম ফিফথ, আর ভাই বোনদের মধ্যে আমরা 3 বোন আর 6 ভাই। এর মধ্যে এখন জীবিত আছি আমরা 3 ভাই আর 1 বোন আছে। এটা ওনাদের পরিবারেরই একটা মানে গুণ, বড় গুণ, সবাইকে সাহায্য করা, হেল্প যেভাবে হোক, যেভাবে হোক পারে। সেটা তো সবাই হয় না, সবাই পারে না এই জিনিসটা। এটা আসে আপনার ধরেন আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমার মাই ফাদার, আমরা তো সিলেট ছিল এজ এ পার্ট অফ আসাম। আমার বাবা একদম, আমরা তো পার্টিশনের সময় আমরা রেফারেন্ডাম করে আসলাম ইস্ট পাকিস্তানে। ওই দিন পর্যন্ত উনি আসাম লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার ছিলেন। উনি আমাদের জেলা বোর্ড বলেন, ইয়ে বলেন, সবটার মেম্বার ছিলেন। ওনার নাম ছিল খান বাহাদুর গৌসুদ্দিন আহমদ চৌধুরী। খান বাহাদুর সাহেব বললেই বলতো, খান বাহাদুর সাহেবের ফ্যামিলি আর কি। ওনার ই ওয়াজ পপুলারলি নোন ইন হোল সিলেট। এইটা আমরা দেখছি আমার বাবা মারা যাওয়ার আগের দিন, নেতা 2-3 দিন আগে তখন হাত চলতেছে না, ডেকে রেখে আমরা বলতেছেন গোলা কাঁপতেছে, বলতেছেন ওই সিলেটে ডিসির কাছে একটা রিকমেন্ডেশন দেওয়ার জন্য বলছেন যে তুমি এইভাবে লিখে দাও। স্পর্শ গলা আসতেছে না, উনি বলছেন যে উনি হ্যাঁ ঠিক আছে। উনি কাগজ দিয়ে আপনার হাতটা এমনি পুরো নামটা লিখতে পারতেন না, হাতের কলমটা চইয়া দিচ্ছেন। These things we have learned it from our father. এমনিতে আপনাদের অবসর কাটে কিভাবে, মানে অবসর সময়টা আপনারা কিভাবে কাটান পারিবারিক ভাবে? অবসর সময় গান শুনি, টেলিভিশন দেখি, একটু বাগানেরও একটু শখ আছে, টুকটাক এইসবও দেখাশোনা করি। আর এখানে যাওয়া এখানে যাওয়া, বিয়ে শাদী তো আছে। আর ওনার তো এমন একটা দিন নাই যে ওনার দাওয়াত থাকে না, ওই যেতে হয় বাইরে। আপনি যখন উঠাইলেন বলতে পারি, ওনার সবচেয়ে বড় শখ টেলিভিশনের, বিশেষ করে আপনার তৃতীয় মাত্রাটা মুখস্থ আছে বোধ হয় ওনার শখ। আর আগে খুব টক শো দেখতাম, এখন ইদানিং একটু ইন্টারেস্টটা কমে গেছে। কেন এখন তো বুঝতে পারছি, সত্যি কথা বলতে গেলেও মুশকিল। উনি টেলিভিশন দেখেন, তারপরে ইন্ডিয়ান মুভি দেখেন। এই যে মুভি দেখায় বা গান শোনায়, আপনাদের কি চিন্তার বা মতের মিল হয়? আগে তো বিয়ের আগে তো আমরা বাইরে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতাম, ইদানিং তো সেটা হয় না। আর ওনার ওই সময় নাই যে সিনেমা দেখার, উনি এত ব্যস্ত থাকেন। বাসায় আসলো এই তদবির নাই, টেলিফোন নাই, এই দাওয়াত, আর 10:30 পরে তো উনি ঘুমাই যান, সকালবেলা উঠে হাঁটতে যান। এই তো সারা জীবন এভাবে। আপনার টেলিভিশন দেখার খুব বেশি সময় পাই না, খালি খবরটা দেখেন। উনি খবরটা দেখি আমি, এইটা পার্টিকুলারলি সকালে 7:30 আপনাদের ইয়ের চ্যানেল ছবিটা, ওইটা দেখি। আর রাত্রে 10-10:30। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, তো ঈদের সময় তৃতীয় মাত্রায় যারা আসেন, ঈদের আনন্দের সময়, যদিও পবিত্র ঈদুল আজহার সঙ্গে 11টা সম্পর্ক রয়েছে, তো সবাই দর্শকদের খানিকটা আনন্দ দেবার চেষ্টা করেন আমার অতিথিরা। তো আপনারা কি করবেন? মানে আপনারা গান গাইতে পারেন, কবিতা শোনাতে পারেন, মজার কিছু শোনাতে পারেন, আমি জানি না, যে দিক থেকে খুব বিশেষ না, সময় অল্প সময় হাতে আছে। না, ঈদের দিন তো আমি তো বললাম যে এখন তো আমরা বুড়া হয়ে গেছি, আমাদের এখন প্রথম হইলে আমার নামাজ থেকে আসার পরে অফিসের লোকজনের সঙ্গে বুক মিলানো আর এইটা 1টা-1:30 পর্যন্ত চলে যায়। না সেটা তারপরে খাওয়া দাওয়া। আমি বলছি যে আজকে এখন আপনারা কিছু একটা
আমাদেরকে দর্শকদের জন্য উপহার দেন। আপনি গান গেয়ে দিতে পারেন, কবিতা শোনাতে পারেন। আমি 2 লাইন গান শোনাবো, সিলেটের গান শোনাবো। জি। তুমি কি আপনি কি করবেন? আমি আমি- আমি এইদিকে কোনো ইয়ে নেই আমার। বা কোনো একটা যে কোনো কিছু, মানে দর্শক আনন্দ পায়, একটা মজার জোকস শোনাতে পারেন, যে কোনো কিছুই আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দর্শকরা মজা পায় সেরকম কিছু আপনি শোনাতে পারেন। তুমি শোনা। উনি চিন্তা তুমি করুন, আগে আপনি। ও, উনি তা চিন্তা। আমি 2 লাইন সিলেটের গান শুন। জি। জানি না পথ কি হবে না। তো সিলেটি গানটা একদম সিলেটি ভাষা। যে বোঝা গেছে যে আপনার চিটাগাং সিলেটের প্রতি আপনার প্রেম অনেক বেশি। এলা বুঝেন আমি কিভাবে এদের মানে আপন করে জি, নিয়ে না গেছি। সেটা বোঝা গেছে আপনি। হ্যাঁ, সেটাই। সিলেটি গান গাইবো। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে আছেন কেমন, লন্ডন পাইলে দরিয়া খই, লন্ডন পাইলে দরিয়া খই, বালানি বাইসাব রে আমার সিলটি বাইসাব। সিলট পাইলে যেমন তেমন, ডাকাত পাইলে আছেন কেমন, লন্ডন পাইলে দরিয়া খই, লন্ডন পাইলে দরিয়া খই, বালানি বাইসাব রে আমার সিলটি বাইসাব, বালানি বাইসাব রে আমার সিলটি বাইসাব। চমৎকার, আপনি পেশাদার শিল্পীদের মতো গান গাইলেন। এবার আপনার পালা। আমি বলি হাসবেন শুনে, আমি যখন বদলি হয়ে আসলাম 10.5 বছর পরে, আমি এসআইএমে ক্যারিয়ার করাচি, ওখান থেকে 1.5 বছর বাইরে ছিলাম। এছাড়া করাচি থেকে বদলি হয়ে আসলাম চিটাগাঙ্গে। তো চিটাগাঙ্গে আসার পরে এখন আপনার এদের পরিবার তো বড়, মাইজ বান্ডের পীর সাহেবের ফ্যামিলি অনেক। ওর বড় বোনের বাড়িতে দাওয়াত পড়ছে আপনার খাওয়ার জন্য। তো ওরা আপনার খাওয়ার টেবিলে সবকিছু আনিয়ে, আর এটা খায় তারা আপনার ওই লেবুর রস লবণ টবণ দিয়ে ইয়ে করে একটা জুসের মতো করে করে রাখে। ওইটাই সব খাওয়ার সময় আপনার অল্প সবাই খায় না। আমি ভাবছি এইটা আপনার বোধহয় হাত ধোয়ার পানি মতো, খাওয়ার আগে যে হাত দিতে হয় না, গিয়ে সবার সামনে গিয়ে এটার মধ্যে একদম মাটি করে দিলাম। কিন্তু তাদের খাবার প্রথম সবাই দেখাই দিতে এইটা কি করবো সেটা ফেলে দিল। সত্যি সত্যি মজার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, খুশিদা চৌধুরী এবং নাসির আহমেদ চৌধুরী। এবং আপনারা ভালো থাকবেন, আপনাদের এই দাম্পত্য জীবন আরো দীর্ঘ হোক, দীর্ঘ থেকে দীর্ঘ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবচেয়ে ভালো লাগে যে আপনার এই তৃতীয়তা দেখার জন্য পাগল আপনার সবসময়। এবং আজকে সে প্রথম তো টেলিভিশনের সামনে ভয় পাচ্ছিল যে ওনার পারফরমেন্স বেশ ভালো, বেশ ভালো। আমি তো নার্ভাস আমি বললাম যে আপনার থেকে আমন্ত্রণ আসছে, তখন বলতে ঠিক আছে চলো। জি, অনেক ধন্যবাদ আপনাদের। অসংখ্য ধন্যবাদ। দর্শকরা কথা বলছিলেন বীমা শিল্পের পুরোধা ব্যক্তিত্ব নাসির আহমেদ চৌধুরী এবং তার সহধর্মিণী খুশিদা চৌধুরী। মূল কথা, তাদের নিজেদের মধ্যকার ভালোবাসা, প্রেম করে বিয়ে করেননি, দেখেও বিয়ে করেননি, ছবি দেখেও বিয়ে করেননি, কিন্তু তারপরে 50 বছর তারা কাটিয়েছেন এবং দুজনের কথা থেকে খুবই স্পষ্ট যে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, মায়া, শ্রদ্ধা কোনোটির কমতি তাদের মধ্যে নেই। তাদের এই ভালোবাসা দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, তাদের জীবন দীর্ঘ থেকে দীর্ঘতর হোক, এটি আমাদের প্রত্যাশা। জীবনের দর্শন হিসেবে এই যে মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছেন, শুধু এই দুজনের ভালোবাসা না, সন্তানের প্রতি ভালোবাসা, পরিবারের অন্যদের প্রতি ভালোবাসা, স্বজনদের প্রতি ভালোবাসা, এমনকি দেশের মানুষের প্রতি যে ভালোবাসার কথা বলেছেন। এবং বলতে বলতে একটা পর্যায়ে এসে মিস্টার চৌধুরী কিন্তু নিজে যেমন দিয়েছেন ভালোবাসা, তার যে রিটার্ন তিনি পেয়েছেন, তিনি যখন অসুস্থ, সেটি বলতে বলতে কিন্তু নিজে কেঁদেও দিয়েছেন। এবং নিতে পারার চাইতে দিতে পারাটা কিন্তু অনেক বড় সৌভাগ্যের ব্যাপার এবং এটি সৃষ্টিকর্তার একটি অশেষ দান। দিলে কেউ দিয়ে কখনো ছোট হন না, দিলে কখনো কমে না। এই নীতিটি, এই দর্শনটি কিন্তু প্রত্যেকের মনে রাখা দরকার। এবং যারা নেন তারা যে খুব ছোট, আমি সেটি বলছি না, অনেকের হয়তো নানান প্রয়োজন পরে নিতে হয়, কিন্তু তারপরও যা আছে তা থেকে যদি শেয়ার করবার একটা মনোবৃত্তি
আমাদের প্রত্যেকেরই মধ্যে থাকে, সে যত আমরা বড়ই হই আর ছোটই হই না কেন, প্রত্যেকেরই কিছু না কিছু দেওয়ার আছে। নিদেন পক্ষে মিস্টার চৌধুরী এবং মিসেস চৌধুরীর কথা যেটি, নিদেন পক্ষে ভালোবাসাটা, একজনের অসুস্থ দেখতে না যেতে পারেন তাকে হ্যালো বলা টেলিফোনে, এখন তো অলমোস্ট সবার হাতেই সেলফোন আছে, সেটিও কিন্তু অনেক অনেক বড় দেয়া। আমরা আশা করব যে এই কথাগুলো যেগুলো তারা বললেন সেগুলো আমরা যেন যারা দেখলেন তাদের জীবনও চর্চা করবার চেষ্টা করি। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য অনেক অনেক প্রীতি, ভালোবাসা। ঈদ মোবারক।